আবারও ফিরে এলাম বিরতির পর। বিহারের রায় আপনারা দেখছেন, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। তবে বিহারের রায় কিন্তু যাচ্ছে আবারও নীতিশ কুমার এবং বিজেপি জোটের দিকেই। এনডিএ জোট তারা 191টি আসনে এগিয়ে রয়েছে, মহাগঠবন্ধন 48টি আসনে এগিয়ে রয়েছে। এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। মৌপিয়াদি, তুমি বিহারে গিয়েওছিলে ভোট কভার করতে, সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছো, বহু নেতার সঙ্গে কথা বলেছো, এবং যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, যদিও এখনও মানে এগিয়ে পিছিয়ে রয়েছে এই বিষয়টি, ট্রেন্ডিং, তবে এর থেকে খুব বেশি হয়তো পরিবর্তন হবে না। কি বলবে তুমি যে পালস দেখে এসছো আর যে রেজাল্ট বেরোচ্ছে সেগুলো দেখে? দেখো ঋষিকেশ, আমি শুরুতেই যেটা বলে রাখবো যে ওখান থেকেও যখন ভোটের দিন আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তখন কিন্তু এটাই বলছিলাম যে এক্সিট পোলের যে ট্রেন্ড উঠে আসছে, গ্রাউন্ডের যে পালস সেটা কিন্তু আপাতভাবে সেদিকেই ইঙ্গিত দিচ্ছিল। কাজে আমি বলবো না যে খুব অপ্রত্যাশিত রেজাল্ট, বরং এটা বলা ভালো যে সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমারের প্রত্যাবর্তনের ইঙ্গিতটা সেটা পাওয়া যাচ্ছিল। কিন্তু এখানে দু একটি ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলোর জন্য একই সঙ্গে নানা ভিন্ন ধর্মী ব্যাখ্যা চলছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে ভোটার টার্নআউট। যে হিউজ ভোটার টার্নআউট আমরা দেখছিলাম, সাধারণভাবে যেটা মনে করা হয়ে থাকে যে যখন এরকম ম্যাসিভ আনএক্সপেক্টেড ভোটার টার্নআউট হয়, তখন সাধারণত সেটা প্রতিষ্ঠান বিরোধী ভোট হয়, তার একটা সম্ভাবনা থাকে, এবং অতীতে এরকম প্রচুর কেস স্টাডিজ রয়েছে। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেই হিসেব নিকেশ সম্পূর্ণ ভুল প্রমাণিত করে এই যে হিউজ টার্নআউট হয়েছিল সেটা নীতিশের প্রত্যাবর্তনের পক্ষে, এনডিএর পক্ষে, এবং যারই ফল আমরা দেখতে পাচ্ছি যে 190-এর কাছাকাছি আসনে লিড। আমরা যে এক্সিট পোলের যে মোটামুটি 10-11টি যে সমীক্ষা দেখেছিলাম, তার কেউই কিন্তু এত হিউজ আসনের দিকে ইঙ্গিত দেয়নি, বরং ম্যাজিক ফিগার ক্রস করবে, ম্যাজিক ফিগারের একটু সামনে গিয়ে এগিয়ে থাকবে, এরকম সম্ভাবনা ছিল। সেগুলোকেও পেছনের সারিতে ফেলে দিয়ে এই মুহূর্তে বিহারে এনডিএ শিবিরের যে জয়রথ সেটা এগিয়ে চলেছে, এবং এখন বাজে 12টা 4। ঋষি, এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতেই পারে যে পাটনার মসনদে এনডিএর প্রত্যাবর্তন সেটা এই মুহূর্তে সিল্ড হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ঋষি, যে তেজস্বী যাদব, যিনি মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ, এবং যে তেজস্বী যাদব যার কাঁধে এই মহাগঠবন্ধনের গুরু দায়িত্ব ছিল, আমরা দেখেছি যে গোটা বিহারের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন তেজস্বী যাদব। এক এক দিনে 15, 16, 17, 18টা সভা করেছেন। লাস্ট দিন, যেটা প্রচারের লাস্ট দিন ছিল 9 তারিখ, সেদিন আমরা যখন তার জেহানাবাদের লাস্ট সভায় গিয়ে পৌঁছই, তখন আলো পড়ে আসছে, এবং সেই সময় দাঁড়িয়ে ওটা তার 15তম, সেই দিন ওটা 15th র্যালি, এবং প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে তেজস্বী যাদবের যে র্যালি সেগুলোতে বিপুল উচ্ছ্বাস, উৎসাহ, ভিড় হচ্ছিল। কিন্তু সবসময় যে সেই ভিড় শেষ কথা বলে না, সেটার ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে রাঘপুরায় সেখানে তেজস্বী যাদবের পিছিয়ে থাকা। আমরা যেটা জানতে পেরেছি, সর্বশেষ যেটা জানতে পারছিলাম, যে 6000-এর কাছাকাছি ভোটে পিছিয়ে রয়েছেন তেজস্বী যাদব। আমরা এই মুহূর্তে জানি না যে এক্স্যাক্টলি কত নাম্বার, কিন্তু তিনি ট্রেল করছেন। খুব বড় কোনো পরিবর্তন না হলে তেজস্বী যাদবের জন্য কপালে চিন্তার ভাঁজ অপেক্ষা করছে, এবং সেটা কিন্তু শুধুমাত্র তেজস্বী যাদবের জন্য নয়, সেটা মহাগঠবন্ধনের কাছে একটা বড়সড় ফেস লস, ইন্ডিয়া জোটের কাছে একটা বড়সড় ফেস লস হিসেবে পরিগণিত হতে পারে যদি তেজস্বী যাদবের এই পিছিয়ে থাকা এটাকে যদি তিনি মেকআপ করতে না পারেন, এটাকে যদি আর পরবর্তী যে রাউন্ডগুলো রয়েছে তাতে যদি তিনি রিকভার না করতে পারেন। নাম্বার 1। নাম্বার 2, আমরা গ্রাউন্ডে ঘুরে যেটা দেখেছিলাম যে কংগ্রেস সহ যে শরিক আরজেডির, তাদের অস্তিত্ব, তাদের অ্যাক্টিভিটি সেটা কিন্তু কার্যত শূন্য ছিল, তাদের সেভাবে অ্যাক্টিভ হতে দেখা যায়নি। এবং আমরা যে বিহারকে মাথায় রেখে রাহুল গান্ধীকে এসআইআর নিতে সরব হতে দেখেছিলাম, ভোট চুরি নিয়ে বিপুলভাবে তিনি সরব হয়েছিলেন, এবং তিনি বিহারে 14 দিনের কর্মসূচি নিয়েছিলেন। সেই 14 দিনের কর্মসূচির পর কিন্তু রাহুল গান্ধী 1 সেপ্টেম্বর, তিনি যখন তার কর্মসূচির শেষ দিন ছিল, তারপর গোটা সেপ্টেম্বর মাস তিনি বিহার যাননি, গোটা অক্টোবর মাস তিনি প্রায় বিহারমুখ হননি। তিনি গেলেন কবে? একদম অক্টোবরের শেষ সপ্তাহে, এবং তারপর ডেফিনেটলি তিনি গিয়ে সেখানে জলে ঝাঁপ দিলেন, যারা মৎস্যজীবী তাদের সঙ্গে কথা বললেন। কিন্তু অনেকেই যেটা মনে করছিলেন যে বিহারে যদি ছাপ ফেলতে হয় তাহলে রাহুল গান্ধী এবং তার ব্রিগেডের একদম গ্রাউন্ড লেভেলে যে
কন্টিনিউয়াস কার্যকলাপটা প্রয়োজন ছিল। রাহুল গান্ধীর সেখানে দাঁড়িয়ে যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা দরকার ছিল, সেখানে একটা বড় সড়ো ঘাটতি থেকে গিয়েছিল, এবং সেই বিশ্লেষণটা যে একেবারেই ভুল নয় সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের যে ফলাফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে প্রবণতা পাওয়া যাচ্ছে, যেটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে 6টি আসন সেখানে লিড রয়েছে মাত্র কংগ্রেসের। অথচ এই কংগ্রেসই আমরা দেখেছি, এই রাহুল গান্ধী তিনি এই বিহার নিয়ে প্রথম থেকে এত সরব ছিলেন। অন্যদিকে বামেরা আমরা দেখছি যে 7টি আসনে তারা এগিয়ে রয়েছেন। এবং যে সীমাঞ্চলে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ঋষিকেশ, যে এই যে সীমাঞ্চলের যে জেলাগুলো যেখানে আমরা জানি যে যেখানে মুসলিম পপুলেশন সেটা অনেক বেশি, কোথাও 40% থেকে কোথাও 70% পর্যন্ত, এবং লাগাতার এই দ্বিতীয় দফার ভোটে সীমাঞ্চলের জেলাগুলোতে ভোট ছিল, এবং লাগাতার প্রতি 2 ঘন্টায় আমরা দেখেছি সেখানে লাফিয়ে লাফিয়ে ভোটার পার্সেন্টেজ বেড়েছে। সেখান থেকে মহাগঠবন্ধন একটা আশা করছিল, কিন্তু সেই আশায় সম্ভবত জল ঢেলেছে আসাদুদ্দিন ওয়াইসির দল, এবং এই যে মুসলিম ভোট সেটা ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই কিষানগঞ্জ বা কাটিহারের যে প্রবণতা আসতে শুরু করেছে, সেখানেও কিন্তু মহাগঠবন্ধন পেছনের দিকেই, এবং এনডিএ সেখানে অপ্রত্যাশিতভাবে ভালো ফল করতে চলেছে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিজেপি শিবির যদিও এই সীমাঞ্চলের ভোটের টার্নআউট সেটাকে মাথায় রেখেই তারা অঙ্ক করছিল, তারা ধরে রেখেছিল যে সীমাঞ্চলের আসনগুলো সে সম্পূর্ণভাবে তাদের দিকে নাও আসতে পারে, কিন্তু এই যে বিপুল ভোটের টার্নআউট, কোনো জায়গায় 75%, কোথাও 73% সীমাঞ্চলের জেলাগুলোতে, সেখানে যে ভোট ভাগাভাগি হয়েছে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে জনসুরাজ পার্টি এখনও পর্যন্ত কোনো ছাপই ফেলতে পারেনি, যে প্রত্যাশাটা ছিল। আমরা গ্রাউন্ডে গিয়েও দেখেছিলাম যে জনসুরাজ পার্টির সেখানে গ্রাউন্ডে কোনো প্রভাব ছিল না, কিন্তু পরবর্তীকালে যখন আমরা পার্সেন্টেজ দেখতে পাবো, সেই ট্যালি যখন দেখতে পাবো, তখন যদি জনসুরাজ পার্টি কিছু পেয়ে থাকেও, সেই ভোটও কিন্তু ধরে নিতে হবে যে মহাগঠবন্ধনের দিকের ভোট, অর্থাৎ সেখানেও যদি সামান্য হলেও ভোট কেটে থাকে জনসুরাজ পার্টি, সেটা আসলে এনডিএর ভোট কাটেনি, মহাগঠবন্ধনেরই যাত্রাভঙ্গ করেছে। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত যা প্রবণতা, যে বিপুল বা ল্যান্ডস্লাইড ভিক্টরির পথে এগোচ্ছে এনডিএ। ঋষি, একদমই। মৌপিয়াদি, আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে রয়েছে, যে আমরা তো এই পলিটিক্যাল সায়েন্স বলো বা ভোট রাজনীতি নিয়ে যবে থেকে চর্চা হয় তবে থেকে এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এই কথাটা শুনে থাকি। বিহারের ক্ষেত্রে নীতিশ কুমার 20 বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছে, তিনি কখনো আরজেডির সঙ্গে কখনো বিজেপির সঙ্গে গিয়েছেন, এবং এবারে আবারও তিনি বা তাদের এই যে এনডিএ জোট তারাই জয়ের পথে। কোথাও কি এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা কোনো ফ্যাক্টরই হলো না কেন? দেখো ঋষি, এটা তো বলাই বাহুল্য যে এখনো পর্যন্ত যা প্রবণতা আসছে তাতে ধরে নেওয়াই যায় যে অ্যান্টি ইনকামবেন্সির হাওয়া, সেটা সেই ঝোড়ো হাওয়াটা উঠলো না বিহারের মাটিতে। এবং তুমি একদমই ঠিক বলেছো, নীতিশ কুমার এত বছর ধরে পার্টনার মসনদে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও যদি আমরা দেখি যে বিহারের যে পার ক্যাপিটা ইনকাম, সেই পার ক্যাপিটা ইনকাম দেশের মধ্যে সবচেয়ে কম। আমরা দেখেছি এবারের নির্বাচনে যে বিষয়গুলোকে প্রবলভাবে প্রশান্ত কিশোর সামনে এনেছিলেন, পলায়ন সহ, আনএমপ্লয়মেন্ট সহ যে সমস্ত ইস্যু, সেখানে দাঁড়িয়ে এটা দেখার মতো যে এতদিন নীতিশ কুমার তিনি ক্ষমতায় থাকার পরও এখনও এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে বিহারে বিপুল ঘাটতি থেকে গেছে। কিন্তু তা সত্ত্বেও যে নীতিশ কুমারে আস্থা রাখতে চলেছেন বিহারের মানুষ, অন্তত এখনও পর্যন্ত যে প্রবণতা, তাতে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে কোথাও যে নির্বাচনের সময় বারবার আরজেডির বিরুদ্ধে জঙ্গল রাজের ইস্যু, সেটা কিন্তু সামনে এনে এনডিএ তাদের আক্রমণে শান দিয়েছে। এবং এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে তাহলে কি কোথাও তেজস্বী যাদব তাকে তার যে পরিবারের, বিশেষ করে লালু প্রসাদ যাদবের সময়কার যে ব্যাগেজ, তখনকার যে নেতিবাচক যে বোঝা, সেই বোঝাটাকে কোথাও বোঝাটার মাসুল কোথাও তাকে দিতে হচ্ছে কিনা, এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বড়সড় প্রশ্ন। ঋষি, একদমই, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিল আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। মৌপিয়াদি ভোটে কভারে গিয়েও ছিলেন বিহারে, এবং সেখানকার মানুষের পালসও তিনি বুঝে এসেছেন। আর যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে এই ফলাফল যেদিকে যাচ্ছে, এই ট্রেন্ড কিন্তু এক্সিট পোলগুলোও দিতে পারেনি। এক্সিট পোল যে ট্রেন্ড দিচ্ছিল, কেউ তো সেয়ানে টক্কর বলছিল, হ্যাঁ কেউ এনডিএকেই এগিয়ে রেখেছিল ম্যাক্সিমামই, কিন্তু এই যে প্রায় ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে চলেছে এনডিএ জোটের, সেটা বোধহয় কেউই ভাবতে পারে।